হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি ক্লাস 10 ভৌতবিজ্ঞান 6 নম্বর যে অধ্যায় রয়েছে অর্থাৎ চলতরিৎ সেটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমি গাণিতিক সমস্যা সমাধানের A to Z সমস্ত সূত্র ব্যাখ্যা করব, যা তোমাদের উপকারে লাগবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে তোমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যার টেকনিক্যাল বিষয়ে তোমরা এক্সপার্ট হয়ে উঠবে। তাই কথাটা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে তথ্যগুলি তোমাদের জানা খুবই প্রয়োজন সেগুলো হচ্ছে, প্রথমে আছে আধান। আধান এর সিজিএস পদ্ধতিতে যেটা একক সেটা হচ্ছে ইএসইউ, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব। এই দুটো এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল 3 × 10⁹ ইএসইউ। দ্বিতীয় পয়েন্টটি আলোচনা করার আগে আমি বলতে চাই যে আমি টোটাল 16টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 16টি পয়েন্টকে তোমরা সমানভাবে গুরুত্ব দিয়ে দেখবে, তাতে তোমাদের অঙ্কের যেমন সমস্যার সমাধান হবে, সেরকম যে কোনো টেকনিক্যাল বিষয়ে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে। ঠিক আছে? তার দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দুটি আধানের মধ্যে যে কার্যকর বল তার মান কত। ধরো Q1 একটি আধান আর Q2 একটি আধান, তাদের পারস্পরিক দূরত্ব হচ্ছে আর যদি দূরত্ব হয় তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা এদের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা পাই। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, F ইকুয়াল কে Q1 Q2 বাই R² হবে, যেখানে কে যেটা আছে সেটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক, আর এর মান সিজিএস পদ্ধতিতে হচ্ছে 1। তাহলে কুলম্বের ধ্রুবকের মান যদি সিজিএস পদ্ধতিতে 1 হয় তাহলে সমীকরণটা কিন্তু F ইকুয়াল Q1 Q2 বাই R² হবে। ঠিক আছে? এবার চলে আসি যে থার্ড নাম্বার পয়েন্টটা আছে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি? যে তড়িতাহিত কোনো পরিবাহীর, অর্থাৎ কোনো পরিবাহীকে তড়িতাহিত করা হয়েছে, অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে। কে পারে? তড়িতাহিত কোনো পরিবাহী অন্য একটি পরিবাহীকে সে তড়িৎ দিতেও পারে বা তার থেকে তড়িৎ নিতেও পারে। এই যে ক্ষমতা, তড়িৎ দেওয়া বা নেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয় তড়িৎ বিভব। ঠিক আছে? তাহলে তড়িৎ বিভব ধনাত্মক আধানের আধিক্যযুক্ত অঞ্চল যদি থাকে তাহলে সেটাকে উচ্চ বিভব বলে, আর যদি ঋণাত্মক আধানের আধিক্যযুক্ত যদি অঞ্চল থাকে তাহলে সেটাকে নিম্ন বিভব বলে। এইবার দেখো তড়িৎ বিভব ব্যাপার, এবার তড়িৎ বিভবের ব্যাপারটা আরেকটু যদি পরিষ্কার করে বুঝতে চাও তাহলে দেখো এখানে আমি একটা ধনাত্মক আধান দিয়েছি। এবার ধনাত্মক আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এবার অসীম দূরত্বে একটা কিউ পরিমাণ একটা আধান আছে, সেটাও ধনাত্মক। এবার এই ধনাত্মক আধান আর এই ধনাত্মক আধানের মধ্যে একটা বিকর্ষণ বল অবশ্যই কাজ করবে কুলম্বের সূত্র অনুযায়ী। এবার যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বি সি তিনটি পৃথক যদি বিন্দু নেই, যেই বিন্দুটাতে আমি এই কিউ আধানটাকে যদি নিয়ে আসি তাহলে এ আধানে মানে এই বিন্দুতে আনতে গেলে W1 পরিমাণ কার্য করতে হয়, আর বিতে W2 পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, আর সিতে আনতে গেলে W3 পরিমাণ কার্য সম্পাদন করতে হয়। ঠিক আছে? তাহলে এই এ বি সি এই তিনটি বিন্দুতে যে বিভব তার মানটা কত হবে? এ বিন্দুতে বিভবের মানটা হবে হচ্ছে ভি এ, এর মান হবে হচ্ছে যত পরিমাণ কার্য সম্পাদন করা হলো অর্থাৎ W1 ডিভাইডেড বাই যে আধানটিকে আনা হয়েছে তার মান, আধানের মান অর্থাৎ কিউ। তাহলে W1 বাই কিউ হচ্ছে এই এ বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের বিভব অর্থাৎ ভিএ। একই রকমভাবে ভিবি অর্থাৎ বি বিন্দুতে বিভব যদি নির্ণয় করি তার মান হবে হচ্ছে W2 ডিভাইডেড বাই কিউ। সি বিন্দুতে কত হবে? W3 ডিভাইডেড বাই কিউ হবে। তাহলে বুঝতে পারছি যে আমরা যদি যে কোনো বিন্দুতে যদি নিয়ে আসি তড়িৎ ক্ষেত্রের, তাহলে সেই বিন্দুতে বিভবটা যেটা পাবো সেটা হচ্ছে ভি ইকুয়াল W বাই কিউ, অর্থাৎ কৃতকার্য ডিভাইডেড বাই আধান। ঠিক আছে? এইবার এই সমীকরণের দিকে লক্ষ্য করো, যদি কিউ এর মান যদি 1 হয় অর্থাৎ একক ধনাত্মক আধানকে যদি আমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসি কোনো বিন্দুতে, তাহলে কি হবে? এই কিউ এর জায়গায় 1 লিখতে হবে, তাহলে ভি ইকুয়াল W হয়। ঠিক আছে? তাহলে W ও কিউ উভয়ই কিন্তু স্কেলার, তাই ভিও কিন্তু স্কেলার হবে, অর্থাৎ
তড়িৎ বিভব একটি কিন্তু স্কেলার রাশি। আর এখানে যেটা বললাম যে কিউ ইকুয়াল টু 1 হলে ভি ইকুয়াল ডাব্লিউ হয়, অর্থাৎ একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুতে ওর বিভবের মান, অর্থাৎ ভি এর মান। ঠিক আছে, এবার দেখো যে তড়িৎ বিভব এর মাত্রা কি। এর মাত্রা অনেক সময় এমসিকিউ কোশ্চেনে আসে, একটু মনে রাখবে। এর মাত্রা হচ্ছে ml² T⁻³ I ইনভার্স, এটা হচ্ছে এর মাত্রা। ঠিক আছে, এবার মাত্রাটা কি করে আসে, তাহলে আমাকে দেখতে হবে যে ভি এর যে সমীকরণটা ছিল সেই ভি এর সমীকরণ দিয়ে ভাবো ভি ইকুয়াল W/Q। ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ, বল ইকুয়াল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এগুলো ছোট ছোট করে আস্তে আস্তে যদি তোমরা ভাঙতে থাকো তাহলে কিন্তু এটা আলটিমেট কৃতকার্যের মাত্রা পেয়ে যাব, কৃতকার্যের তাহলে মাত্রা পেয়ে যাবে। এইবার কিউ এর মাত্রা কত, কিউ হচ্ছে I ইন্টু টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময়ের গুণফলই হচ্ছে মোট আধান, অর্থাৎ কিউ। তাহলে এটাকে যদি তোমরা সরল করো তাহলে যেটা মানটা আসবে সেটা হচ্ছে ml²T, এই যে নিচের টি আছে T⁻³ আর আই যেটা আছে সেটা I ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই এখানে লেখা ছিল। এবার চলে আসি নেক্সট, এর একক দেখব তড়িৎ বিভবের। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ESU, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এবার এই দুই এককের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ESU। আর এখানে একটু জেনে নাও যে 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব। ঠিক আছে, এবার 4 নম্বর যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। ধরে নাও এ বি একটি পরিবাহী, তার এ বিন্দুতে বিভব ভিএ এবং বি বিন্দুতে বিভব হচ্ছে ভিবি। এবার ভি এর মান হচ্ছে ভিবির থেকে বেশি, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে কি হবে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি টি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ যদি কিউ হয়, মানে আমি টি সেকেন্ড সময় দিলাম এ থেকে বিতে মোট কতখানি আধান গেল, কিউ পরিমাণ আধান গেল, তাহলে 1 সেকেন্ডে কতখানি যাবে ঐকিক নিয়মে যদি করি তাহলে 1 সেকেন্ডে হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এই যে টি। ঠিক আছে, এইবার এই যে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ গেল সেটাকে আমরা বলছি হচ্ছে প্রবাহ মাত্রা, যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল কিউ বাই টি। এইবার এই প্রবাহ মাত্রার যদি একক দেখি, প্রবাহ মাত্রা সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএমইউ, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে এ, অর্থাৎ অ্যাম্পিয়ার। এবার এই দুটোর মধ্যে সম্পর্ক কি, 1 ইএমইউ মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এর সঙ্গে একটু বলে রাখি যে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ দুই রকমের হয়, একটা হচ্ছে এসি প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, আর এটা হচ্ছে ডিসি প্রবাহ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এসি প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে এসি প্রবাহের অভিমুখ কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, মানে এটা পরিবর্তন হয় প্রতি অর্ধে, এর ডিরেকশনটা কিন্তু পরিবর্তন হয়। আর ডিসি মানে হচ্ছে এর অভিমুখের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ এর প্রবাহ মাত্রা কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখী। এখানে একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনও দিতে পারে, সেটা হচ্ছে এসি ডায়নামোতে কি করা হয়, এসি প্রবাহ তৈরি করা হয়। তাহলে এসি প্রবাহ তৈরি করতে গেলে আমাকে এসি ডায়নামো ব্যবহার করতে হবে। নেক্সট আসি 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে মেন যে জিনিসটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে পরিবাহী রোধের সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছিল। ধরো এখানে এ বি একটা পরিবাহী, তার এখানে রোধ যেটা আছে সেটা হচ্ছে আর। ঠিক আছে, এইবার এ এবং বি বিন্দুতে বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি, এবং ভিএ এটা কিন্তু বড় ভিবির থেকে, অর্থাৎ এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে আমরা কি জানি, উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের প্রবাহ হয়, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে হচ্ছে এ থেকে বি। আচ্ছা, তাহলে আর এখন যদি এমন হয় যে ভিএ আর ভিবি এই দুটোর মধ্যে পার্থক্য যদি ভি হয়,
তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল আই। এখানে একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেই কনস্ট্যান্টটা প্রথমে কে নেওয়া হয়েছিল, পরে সেটাকে আর দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু আই আর, এই আরটা হচ্ছে রোধ। এবার এই সমীকরণ থেকে আবার রোধের সমীকরণ তৈরি করা যায়। রোধ মানে হচ্ছে ভি বাই আই হবে, অর্থাৎ বিভব প্রভেদকে যদি আমি তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করি, অথবা বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ, ঠিক আছে। এবার চলে আসি ওহমের সূত্র থেকে, তার মানে রোধের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার রোধের একক দেখব। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে স্ট্যাট ওহম, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম। OHM ওহম, এই উল্টানো কলসির মতো দেখছো, এটাই হচ্ছে এর চিহ্ন, মাথায় রাখবে, এটা হচ্ছে রোধের চিহ্ন কিন্তু। এবার নেক্সট চলে আসি পরিবাহীর যেমন বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা দেওয়া, যেটাকে আমরা রোধ বলছি বা রেজিস্ট্যান্স বলছি। একই রকমভাবে পরিবাহীর আরেকটি ধর্ম হচ্ছে তড়িৎ পরিবহন করা, যেটাকে বলা হয় পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। এই কন্ডাক্টেন্স তার মানে হচ্ছে রোধের ঠিক বিপরীত, মানে পরিবাহিতা রোধের বিপরীত। তাহলে এর যে চিহ্ন সেটা কিন্তু এই যে উল্টানো কলসির মতো দেখতে পাচ্ছ, যে ওহমের যে চিহ্ন, ঠিক আছে, ওটারও ঠিক উল্টোটা হবে। তার মানে বলা যায় যেটা হচ্ছে সোজা কলসি, এরকম হচ্ছে চিহ্নটা, মাথায় রাখবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আর এর অনন্যক, তাই তো। তাহলে হচ্ছে এই পরিবাহিতা সমান সমান 1/r হবে, এটা মাথায় রাখবে। তাহলে এইটা হচ্ছে একে অপরের কিন্তু বিপরীত, এটা বাধা দেয়, এটা হচ্ছে যেতে সাহায্য করে, তড়িৎ প্রবাহ হতে সাহায্য করে, তাহলে একে অপরের বিপরীত। তাহলে এবার যদি আমি পরিবাহিতার একক দেখি, তাহলে পরিবাহিতার একক লিখতে হবে হচ্ছে 1/ওহম। এখানে একটু কারেকশান করে দিই, এটা হচ্ছে 1/r এর একক লিখতে হবে। তা আর এর একক হচ্ছে ওহম, তাহলে হ্যাঁ আর এর একক হচ্ছে ওহম, তাহলে 1/ওহম ওটাকে লিখতে হয় হচ্ছে MHO, অর্থাৎ মো, ঠিক আছে, উল্টোভাবে রিভার্স করে লিখতে হবে। এই মোটাই অ্যাকচুয়ালি ওহম ইনভার্স, ঠিক আছে, এসআই পদ্ধতিতে। এই পরিবাহিতার যে সিম্বল বা চিহ্ন সেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস মানে হচ্ছে সিমেন্স, এটা একটু মাথায় রাখবে। তাহলে পরিবাহিতা আমরা দেখলাম। নেক্সট চলে আসি হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, তড়িৎচালক বল ও বিভব প্রভেদ। খুব ইম্পর্ট্যান্ট, তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে সম্পর্কটা কী, এটা তোমাদের দিতে পারে এখান থেকে প্রশ্ন। এখানে দেখো আমরা একটা গ্যালভানিক কোষ এঁকেছি আমি একটা। এই গ্যালভানিক কোষের কাজ হচ্ছে তড়িৎ উৎপন্ন করা। তার জন্য একটি পৃথক পাত্র নিতে হবে। পৃথক পাত্রে প্রথমটিতে আমি জিঙ্ক সালফেট এবং পরেরটিতে আমি কপার সালফেট নিয়েছি, এবং এই দুটো তরলকে এটাকে বলে সল্ট ব্রিজ, ঠিক আছে, লবণ সেতু। এই লবণ সেতুর সঙ্গে যোগ করেছি এখানে, আর এখানে দুটো ইলেকট্রড অর্থাৎ তড়িৎদ্বার যুক্ত করেছি, এবং তড়িৎদ্বার দুটোকে একটা তারের মাধ্যমে সংযোগ করা হয়েছে। তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে এই তারের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ ঘটছে, ঠিক আছে। তাহলে গ্যালভানিক কোষের কাজ কি? গ্যালভানিক কোষের কাজ হচ্ছে তড়িৎ উৎপন্ন করা। আচ্ছা, এইবার দেখো যে তড়িৎ চালক বল অর্থাৎ এমন একটি বল যে নাকি তড়িৎ পরিবহন হতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই যে তড়িৎ পরিবহন হবে সেটা কিন্তু শুধুমাত্র এই পরিবাহীর মধ্যে দিয়েই যে তড়িৎ পরিবহন হবে তা নয়, সেটা কিন্তু এই তরলের মধ্যে দিয়েও কিন্তু তড়িৎ পরিবহনটা হবে, ঠিক আছে। আচ্ছা, এই তড়িৎচালক বলটা তাহলে পরিবাহীর মধ্যে দিয়েও তড়িৎ পরিবহনে সাহায্য করে এবং তরলের মধ্যে দিয়েও তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে এই তড়িৎচালক বলের মান হচ্ছে, মনে রাখবে যে নষ্ট ভোল্ট প্লাস হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে। তাহলে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে ই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ই ইকুয়াল নষ্ট ভোল্ট, ঠিক আছে। নষ্ট ভোল্টটাকে স্মল ভি দিয়ে প্রকাশ করা হয়, প্লাস বিভব প্রভেদকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয়। এবার একটু বলি, এই যে নষ্ট ভোল্টটা অ্যাকচুয়ালি কী আর বিভব প্রভেদটাই কী। বিভব প্রভেদ হচ্ছে এই তড়িৎদ্বার দুটোর মধ্যে যে বিভবের যে পার্থক্য, আর এই বিভবের পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ হয়, এবং তা দিয়ে আমরা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারি। কিন্তু একটা বিভব আছে, যেই বিভবটা নাকি এই যে তরল অংশ থেকে তড়িৎকে এই তরল অংশে যেতে সাহায্য করে, এটা কিন্তু আমরা কোনো ব্যবহারিক কাজে আনতে পারি না, অর্থাৎ এই বিভবটাকে আমরা কাজে লাগাতে পারি না, যে বিভবটা নাকি তরলের মধ্যে দিয়ে তড়িৎকে চালনা করতে সাহায্য করে।
যার জন্য এই বিভবটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এটাকে নষ্ট ভোল্ট এটাকে বলা হয়। আর বাইরের বর্তনীতে অর্থাৎ বহির্বর্তনীতে যে বিভবটা আছে সেই বিভব দিয়ে আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। তাহলে এখানে যে ই অর্থাৎ মোট যে বিভব অর্থাৎ তড়িৎচালক বল যেটা আছে ই সেটা হচ্ছে ভি প্লাস ক্যাপিটাল ভি। এবার এটাকে আরও লেখা যায় যে ভি মানে আমরা জানতাম আইআর, ভি ইকুয়াল টু আইআর ওহমের সূত্র থেকে পেয়েছি। আর একটা কথা মনে রাখো যে বহির্বর্তনীতে যে হারে তড়িৎ প্রবাহ হবে ভেতরেও কিন্তু একই হারে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ তড়িৎ পরিবহনের যে মাত্রা বা প্রবাহ মাত্রা সেটা কিন্তু সমান। আর সেই মাত্রাটা কত? সেই মাত্রাটা হচ্ছে আই। তাহলে এই ভি এর জন্য ক্যাপিটাল আই ইন্টু স্মল আর মানে হচ্ছে ভিতরে যে তরলের একটা রোধ থাকবে সেই রোধের গুণফল হচ্ছে ভি। তাহলে আই ইন্টু স্মল আর মানে হচ্ছে স্মল ভি প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল মানে হচ্ছে বহির্বর্তনীর রোধ, তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর এটা মানে হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এই হচ্ছে সমীকরণ। তাহলে নষ্ট ভোল্ট হচ্ছে স্মল ভি আর এটার মান হচ্ছে ক্যাপিটাল আই ইন্টু স্মল আর, এটা মাথায় রাখবে। আচ্ছা, এইবার যদি এমন হয় যে স্মল আর ইকুয়াল টু 0 যদি হয়, ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা হয় না। এমন কোনো গ্যালভানিক কোষ নেই যে গ্যালভানিক কোষের ভেতরের রোধ অর্থাৎ অভ্যন্তরীণ যে রোধ সেটার মান 0, এটা কিন্তু হয় না, বাস্তবে হয় না। তাহলে যদি না হয়, আমরা যদি তর্কের খাতিরে এটাকে 0 যদি ধরেও নিই তাহলে যেটা হবে তাহলে এই মানটা 0 হয়ে যাবে, তাহলে ই ইকুয়াল টু আইআর হবে, ঠিক আছে। তাহলে আইআর মানে কি? আইআর মানে হচ্ছে ভি, তাহলে ই ইকুয়াল টু ভি হবে। তা প্রশ্ন যদি দেয় তোমাদের যে তড়িৎচালক বলের মান কখন বিভব প্রভেদের সমান হবে, এর উত্তর তোমাদের বলতে হবে যে যখন নাকি আভ্যন্তরীণ রোধ মানে ভিতরের রোধ অর্থাৎ স্মল আর যদি 0 হয় সেই ক্ষেত্রেই একমাত্র তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মানটা কিন্তু সমান হয়। আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি যে বর্তনী যখন মুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ বর্তনীকে যখন এই যেখানে দেখছো তার দিয়ে যুক্ত করা হয়েছে, তারটা কিন্তু মানে জুড়ে থাকবে না, মানে খোলা থাকবে, সেই অবস্থাতে আর এর যেটা মান হবে সেটা হচ্ছে ইনফিনিটি বা অসীম হবে। এর কারণটা একটু বোঝাই যে যদি এখানে বর্তনীতে যদি আমি তার না রাখি তাহলে এই তড়িৎদ্বার থেকে এই তড়িৎদ্বারে তড়িৎ আসতে গেলে বায়ুর মধ্যে দিয়ে আসতে হবে, এবং তোমরা জানো যে বায়ু হচ্ছে তড়িতের কুপরিবাহী অর্থাৎ তার রোধের মান অনেক বেশি, তো অনেক বেশি মানে একটা অসীম। তাহলে এখানে কিন্তু আর এর মানটা কিন্তু ইনফিনিটি হবে যখন নাকি বর্তনী মুক্ত অবস্থা থাকবে, অর্থাৎ এখানে তড়িৎ পরিবহন আর হবে না। তাহলে তড়িৎ পরিবহন হওয়ার জন্য এক তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে তড়িৎ পরিবহন হওয়ার জন্য অবশ্যই একটি পরিবাহী তার সংযুক্ত করা প্রয়োজন। এরপরে চলে আসি 8 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রোধের নির্ভরশীলতা। তোমরা জানো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বইয়ে পড়েছ, সেটার যে জিস্ট আছে বা যেটা সম্মিলিত যেটা সমীকরণ সেটা হচ্ছে আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ। তাহলে এই সমীকরণটা থেকে বোঝা যাচ্ছে যে আর কিন্তু 3টি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, আর হচ্ছে রোধাঙ্কের উপর নির্ভর করে, আবার রোধাঙ্ক বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন হয়। তাহলে আর হচ্ছে পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। স্মল এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য সাথে আরটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। এবার নিচে দেখতে পাচ্ছ এ, তার মানে আর এর সাথে এর সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার এ বলতে কি বোঝায়? এ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পরিবাহী একটা তার, তাকে একটু মোটা করে দেখানো হয়েছে, তার এই যে প্রস্থচ্ছেদ অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন, এই এটাই হচ্ছে ওখানকার এ, ঠিক আছে। এই এর মানটা কী হবে? এটা যেহেতু একটা বৃত্তের মতো এই জন্য এটার ক্ষেত্রফল হবে হচ্ছে πr², অর্থাৎ এই ক্ষেত্রফলের সাথে কিন্তু রোধ ব্যস্তানুপাতে থাকে। তাহলে আর প্রপোর্শনাল 1/a হবে, ঠিক আছে। এই তিনটাকে কিন্তু আমি আলাদা করে দেখিয়েছি যে আর প্রপোর্শনাল রো, আর প্রপোর্শনাল এল, আর প্রপোর্শনাল 1/a। এই যে লাস্ট যেটা সমীকরণটা লিখেছি আর প্রপোর্শনাল এ, এটাকে আরও কি লেখা যায়? আর প্রপোর্শনাল 1/πr², কারণ এই ক্ষেত্রফলটা হচ্ছে
এ ইকুয়াল পাই আর স্কোয়ার। তাহলে এর জায়গায় আমি পাই আর স্কোয়ার লিখতে পারি। পাইটা যেহেতু ধ্রুবক, ধ্রুবক পদটিকে তুলে দিলে তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর প্রপোর্শনাল 1/r স্কোয়ার। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যদি তোমাদের এরকম দেয় প্রশ্ন যে দুটি পরিবাহীর দৈর্ঘ্য একই কিন্তু একটির প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আরেকটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দ্বিগুণ, সেই ক্ষেত্রে রোধের তুলনা করো, তাহলে কিন্তু এই ব্যাপারটা বা এই সম্পর্কটা তোমাদের লাগবে, এটা মাথায় রাখবে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমি যে এটা দেখাচ্ছি ভিডিওটা, তোমরা এটাকে কিন্তু খাতায় নোট করে নিবে, হ্যাঁ, তোমাদের কিন্তু মানে পুরো উপকারে আসবে এটা। আচ্ছা, এরপরে চলে আসি, এই যে নতুন একটা টার্ম দেখলাম সেটা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কের মানটা তাহলে এই সমীকরণ থেকে পেয়ে যাব। তাহলে রোধাঙ্ক মানে হচ্ছে আর ইন্টু এ বাই এল, মানে এইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এ বাই এল হয়ে যাবে, ঠিক আছে। এইবার যদি আমি এই রোধাঙ্কের একক লিখতে চাই তাহলে রোধাঙ্কের একক কীভাবে লিখবো, যে এখানে তিনটা পদ আছে, এই তিনটা পদের একক লিখলে রোধাঙ্কের একক চলে আসবে। আর এর একক হচ্ছে ওহম, এ এর একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এল এর একক হচ্ছে সেন্টিমিটার। এটা কেটে দাও, তাহলে শুধুমাত্র সেন্টিমিটার থাকে, তাহলে হচ্ছে ওহম সেন্টিমিটার হচ্ছে রোধাঙ্কের একক। এরপরে চলে আসি নেক্সট পরিবাহিতাঙ্ক। এরপরে দেখো পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়? পরিবাহিতাঙ্ক এর সিম্বলটা হচ্ছে এইরকম, মানে মানে মনে হচ্ছে যেমন শুয়ে আছে এই, হ্যাঁ, এটা হলো পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কের চিহ্ন ইকুয়াল হবে 1/রো, ঠিক আছে। যেমন রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, রোধের অনন্যক পরিবাহিতা, সেরকম রোধাঙ্কের যেটা অনন্যক সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এই পরিবাহিতাঙ্কের যদি একক নেই তাহলে আমাকে রো এর এককটা লিখতে হবে। তাহলে এর একক দাঁড়াবে হচ্ছে 1/ রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার। তাহলে এটা উপরে উঠে দিলে হয়ে যাবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওহম ইনভার্সটাকে যেটা লেখা যায় সেটা হচ্ছে মো, উল্টোভাবে লিখতে হবে এমএইচও লিখলাম, আর সেন্টিমিটার ইনভার্স। এটা অবশ্য সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে যদি তোমাকে বলে পরিবাহিতাঙ্কের একক তাহলে লিখতে হবে হচ্ছে এমএইচও মো মিটার ইনভার্স, এটা এসআই পদ্ধতিতে। এবার 10 নম্বর পয়েন্টে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে রোধাঙ্কের উষ্ণতার নির্ভরশীলতা। রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে, তার রোধাঙ্কের যে সমীকরণটা তোমাদের উষ্ণতার উপর নির্ভরশীলতা দেখাবে সেটা হচ্ছে এই সমীকরণটা। এখানে লেখা হচ্ছে রো থিটা ইকুয়াল রো জিরো ইন্টু 1 + আলফা থিটা মাইনাস থিটা জিরো, ঠিক আছে। এই সমীকরণটা অনেকটা চ্যাপ্টার, মানে তোমাদের যে তাপের চ্যাপ্টারটা আছে ওই তাপের চ্যাপ্টারে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে অন্তিম যে দৈর্ঘ্য ওই সমীকরণটার মতো। মনে করো যে L2 ইকুয়াল L1 ইন্টু 1 + আলফা T2 মাইনাস T1, ঠিক আছে। ওই সমীকরণটার মতোই কিন্তু এর চেহারাটা। এখানে এই যে আলফা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে। ওইটা ছিল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখানে হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এবার রোধাঙ্কের উষ্ণতা নির্ভরশীলতা এই সমীকরণটা থেকে যেটা বলা যায় যে উষ্ণতা কিন্তু বৃদ্ধি হলে রোধাঙ্কের মান বৃদ্ধি পায়। কেমন করে? রো জিরো এটা কিন্তু নির্দিষ্টই থাকবে, ঠিক আছে। এবার আলফা থিটা মাইনাস থিটা জিরো এটার ভ্যালুটা বাড়লে রো থিটার মানটা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলে রোধাঙ্কের মান বৃদ্ধি পায়। এবার সংকট উষ্ণতা একটা নতুন টার্ম, যেটাকে টিসি বলা হয়, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা মনে রাখবে, যেটা এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় রো অর্থাৎ রোধাঙ্কের মানটা কিন্তু শূন্য হয়ে যায়, অর্থাৎ বাধা নেই, পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহনের কোনো বাধা থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মানটা কিন্তু সর্বোচ্চ হবে। যে পরিবাহিতাঙ্ক দেখছো সেটা কিন্তু সর্বোচ্চ। তাহলে সংকট উষ্ণতা যদি প্রশ্ন জিজ্ঞেস করে সংকট উষ্ণতা বলতে কী বোঝো, তাহলে বলতে হবে সংকট উষ্ণতা এমন একটি উষ্ণতা যে উষ্ণতাতে কোনো পরিবাহীর রোধাঙ্কের মান সর্বনিম্ন হয় এবং পরিবাহিতাঙ্কের মান হচ্ছে সর্বোচ্চ হয়, ঠিক আছে।
এবার দেখো এই সমীকরণ থেকে যদি আমি আলফার মানটা যদি বের করি আলফা, তাহলে কি করব, এটাকে আমি প্রথমে গুণ করে দিব রো জিরো ইন্টু ওয়ান প্লাস রো জিরো আলফা থিটা মাইনাস থিটা জিরো। তাহলে এই রো জিরোটাকে বাদিকে নিলে কি হবে, রো থিটা মাইনাস রো জিরো, মানে এই যে ওপরেরটা, আর ডিভাইডেড বাই রো জিরো থিটা মাইনাস থিটা জিরো, এটা চলে আসবে। তাহলে এটা আলফার মান হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো রো থিটা মাইনাস রো জিরো এটার যা একক আর রো জিরোর যা একক সেটা কিন্তু একই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর নিচে পড়ে থাকছে হচ্ছে থিটা মাইনাস থিটা জিরো, যেটার একক হচ্ছে উষ্ণতার পার্থক্যের একক অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস, এটাই শুধু পড়ে থাকবে। এটাকে উপরে নিলে এর একক হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এরপরে 11 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরপর 11 নম্বর পয়েন্টে যেটা দেখব সেটা হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায় বলতে কি বোঝায়, যে তড়িৎ বর্তনীতে একাধিক রোধের সংযোগকে রোধের সমবায় বলে। ঠিক আছে, এবার এই রোধের সমবায় থেকে তোমাদের যেটা প্রশ্ন দিতে পারে সেটা হচ্ছে তুল্যরোধ গণনা করা। তুল্যরোধ দুই রকম সমবায়ের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। মনে রাখবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলোকে পরপর যুক্ত করা হয়। তাহলে এখানে পিকিউ একটি পরিবাহী, তার মধ্যে তিনটি রোধ দেখতে পাচ্ছ, একটা R1, একটা R2, একটা হচ্ছে R3। তাহলে এই শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান R ইকুয়াল কী হবে, R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ যতগুলো রোধ থাকবে তাদের সমষ্টিটাই হবে হচ্ছে তুল্য রোধের মান। এখানে একটু বলার আছে যে এই যে পরিবাহী, এই পরিবাহীতে কিন্তু প্রবাহ মাত্রা কিন্তু আই, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে কিন্তু একই মাত্রায় তড়িৎ প্রবাহ হবে। যদি এই রোধটা কম হয়, এই রোধটা যদি বেশি হয়, তাতে কোনো অসুবিধা নেই, যে এই রোধের মধ্যে দিয়ে যে হারে তড়িৎ প্রবাহ হবে এই রোধের মধ্যে দিয়েও একই হারে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু এই প্রত্যেকটি রোধের দুই প্রান্তের কিন্তু বিভবের পার্থক্য থাকবে। ব্যাপারটা কেমন, যদি R1 যদি রোধটা যদি ভাবো, তাহলে এর দুই প্রান্ত হচ্ছে এ আর বি। তাহলে এ আর বি প্রান্তের মধ্যে বিভবের যা পার্থক্য হবে সিডির ক্ষেত্রে আলাদা, ইএফের ক্ষেত্রে আলাদা হবে। এই যে দেখো আমি আলাদা করে লিখে দিয়েছি, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পরে একটা আমরা ব্যাখ্যামূলক প্রশ্নে যাব, সেখানে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। যে এ বি এর বিভব প্রভেদটা কত হবে, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এর বিভব প্রভেদটাকে যদি V1 ভাবি, তাহলে তার মানটা কী হবে, যেহেতু একই মাত্রায় তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা হচ্ছে আই হবে ইন্টু এর রোধ অর্থাৎ R1। তাহলে এর এ আর বি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হবে হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু রোধ, তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে আই আর রোধ হচ্ছে R1। তাহলে এর যা মান হবে, এই সিডির ক্ষেত্রে তো আই ইন্টু R2 হবে, অর্থাৎ পৃথক মান হবে। এটার ক্ষেত্রে কিন্তু আবার পৃথক হবে, যেহেতু আই ইন্টু R3 হচ্ছে। তাহলে রোধগুলো যেহেতু ভিন্ন, তার জন্য প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে, এখানে নোট করে দিয়েছি যে প্রতিটি রোধে প্রবাহ মাত্রা কিন্তু একই হবে, অর্থাৎ আই হবে, আর প্রতিটি রোধে বিভব প্রভেদ কিন্তু এক হবে না। এবার চলে আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি রোধের প্রান্তীয় বিন্দুকে কিন্তু কি করা হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। এই রোধটার দুই প্রান্ত, এই রোধটার দুই প্রান্ত, আবার এই রোধটার দুই প্রান্ত, এগুলো কিন্তু একটা কমন বিন্দুতে মিলিত করা আছে। এইবার যদি আমি তড়িৎ প্রবাহ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ আই প্রবাহ হচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহ কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, মনে করো একটা জলের পাইপ যদি হয়, আর সেটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটা ভাগের মধ্যে কিন্তু একই পরিমাণ প্রবাহ হবে না, প্রবাহটা কিন্তু কমে যাবে এবং সেগুলো কিন্তু মানটা পৃথক হবে। সেটা কোন পাইপ কতটা মোটা, যতটা মোটা হবে তার বেশি, তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ মানে জলের প্রবাহ হবে, যেটা হচ্ছে চিকন হবে, অর্থাৎ যার ব্যাসার্ধ কম হবে তার মধ্যে দিয়ে কম জল প্রবাহিত হবে। ব্যাপারটা অনেকটা এরকমই, যে এখানে যদি রোধ বেশি হয়, ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে কম তড়িৎ প্রবাহ হবে, মানে প্রবাহ মাত্রা কম হবে, যেটা হচ্ছে রোধ কম সেটার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে। তাহলে এখানে মোট যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, সেটা ভাগ হয়ে যাচ্ছে, প্রথমটা ক্ষেত্রে I1, দ্বিতীয়টা ক্ষেত্রে I2, তৃতীয়টা ক্ষেত্রে I3 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। এবার দেখো আই মানে কি, আমরা যেটা
এর সূত্র থেকে দেখেছি, ওহমের সূত্র থেকে, যে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই মানে কী হবে, আই মানে হবে ভি বাই আর। তাহলে এই জায়গাটাই আমাকে এখানে লিখতে হবে যে আই যেটা আছে, আই মানে হচ্ছে ভি বাই আর। যদি পি কিউ এর মধ্যে দুই প্রান্তের মধ্যে বিভব যদি ভি হয়, আর পি কিউ এর যদি তুল্য রোধ, এখানে বলতে হবে তুল্য রোধ যদি আর হয়, তাহলে আই মানে ভি বাই আর। একই রকমভাবে এখানে এই তারের মধ্যে দিয়ে যদি আই ওয়ান প্রবাহ হয়, তাহলে আই ওয়ান মানে হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই এর রোধ, অর্থাৎ আর ওয়ান। একই রকমভাবে দ্বিতীয়টা আই টু মানে ভি বাই আর টু, আর তৃতীয়টা আই থ্রি মানে ভি বাই আর থ্রি হবে। এখান থেকে আমি কি করতে পারবো, যে প্রত্যেকটি পদ থেকে ভি কমন নিলে থাকে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে, এবার যদি ভি ভি ক্যান্সেল করে দিই, তাহলে কি থাকছে, ওয়ান বাই আর ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটাই হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান, ওয়ান বাই আর ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান। তুল্য রোধের মান সমান্তরাল সমবায়ের তাহলে কী হলো, ওয়ান বাই আর ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে, এখান থেকে আর এর মানটা কিন্তু এটাকে কিন্তু অননক নিয়ে নিতে হবে। অননক নিলে যে মানটা থাকবে সেটি হচ্ছে তুল্য রোধের মান। বইয়ে কিন্তু এটা দেওয়া আছে, এইভাবে কিন্তু দেখানো নেই যে কেন এই সম্পর্কটা আসলো। এই সম্পর্কটা এই কারণে আসলো যেহেতু আইটা কী হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রবাহ মাত্রাকে প্রত্যেকটা রোধের সাপেক্ষে আমি যদি লিখে দিই, তারপরে ভিটা কমন নিয়ে ক্যান্সেল করে দিলে এই ফাইনাল সমীকরণটা পেয়ে যাব। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে যে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান কেন হয়, যে এই রোধের প্রান্তবিন্দু এইটা আর এইটা, তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যা হবে, আর আর টু রোধের কিন্তু প্রান্তবিন্দু কিন্তু একই, আর থ্রিও তাই, তাহলে কিন্তু প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিন্দুতে বিভব প্রভেদের মানটা কিন্তু সমান হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রতিটি রোধে প্রবাহ মাত্রা কিন্তু আলাদা। দেখতেই পাচ্ছ সব ভাগ হয়ে গেছে, আই মানে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, তাহলে সব আলাদা হয়ে